जय तारा, जय माँ तारा, जय जय तारा, जय तारा। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি মায়ের ইচ্ছায় ও আপনাদের ইচ্ছায় ভালো আছি। বন্ধুরা, আমরা সাধারণত জানি পুরাণকালে একবার দুই অসুর ভ্রাতৃদ্বয় শুম্ভ ও নিশুম্ভ কঠিন সাধনা করে ব্রহ্মাকে তুষ্ট করলে তিনি তাদের বর দেন কোনো পুরুষ তাদের বধ করতে পারবেন না। এই বরপুত্র দুই অসুরের বধ করেছিলেন স্বয়ং মা। সেদিন মা কৃষ্ণবর্ণ ধারণ করেন। কথিত আছে কৌশিকী রূপেই মহামায়া বধ করেছিলেন দুই দুর্দমনীয় অসুর শুম্ভ ও নিশুম্ভকে। তাই এই তিথিকে কৌশিকী অমাবস্যা বলা হয়। এই তিথিতে মায়ের কাছে যা চাওয়া হয় মা সেই মনোবাসনা পূরণ করেন। বন্ধুরা, আজকের এই পুণ্য তিথিতে মায়ের নামে এই গল্পটি উৎসর্গ করলাম। আপনারাও শুনে দেখতে পারেন। আশা করি আপনাদের সকলের মনোগ্রাহী হবে। চলুন বন্ধুরা, সরাসরি আজকের গল্প হেডফোন ব্যবহার করে শুনে ফেলি। তারানাথ বলছেন, ওরে ভজাই আয়, একবার এই দিকটায় আয়। সামনেই তো কৌশিকী অমাবস্যা। মাকে আবাহন করবার দিনে কলকাতা থেকে আসবেন আমার দুই অতি পরিচিত অতিথি। তাঁদের সেবায় যেন কোনো ত্রুটি না থাকে। বহুদিন ধরে জরা ও ব্যাধিতে ভুগছেন নিমাইবাবু ও তাঁর প্রিয় বন্ধু সুধাবাবু। তাঁদের সংসার সচল নয়। তারা আমার সাধনার মধ্য দিয়ে মায়ের কাছে মনের কথা বলতে চান। তাই তাঁদের দেখভাল করবার দায়িত্ব তোর উপরেই দিলাম। জয় মা তারার জয়, জয় মা তারার জয়, জয় মা তারার জয়। চেলা ভজাই বলে, গুরুদেব, আপনার অতিথির আমি আপ্রাণ চেষ্টা করব সেবা করার। এখন আপনি আমায় বলুন, আমায় কি করতে হবে? তারানাথ বলছেন, তোকে তো আর নতুন করে কিছু বলার নেই। শুধু ওনাদের থাকার ও মায়ের প্রসাদ গ্রহণের ব্যবস্থা যেন সময়ে হয়। তোকে একটু ওই দিকটা দেখে নিতে হবে। কিন্তু ভজাই, দুই কাকাবাবু এখনো ট্রেনের টিকিট কাটতে পারেননি মনে হয়। টিকিট না পেলে ওনারা আসবেন কিভাবে? ভজাই বলে, বাবা, সবই মায়ের ইচ্ছা। মা যা চাইবেন তাই হবে। আপনি তো মায়ের বড় সাধক। আপনি প্রার্থনা করলে ওনাদের জন্য মা কিছু না কিছু ব্যবস্থা করবেন। সুধা জেঠু বলছেন, নিমাই, ওরে ও নিমাই, পরশু তো আমরা তারাপীঠ যাব, বাবার আশ্রমে উঠব। এখন আমি মহা বিপদে পড়েছি রে। টিকিট কাটার টাকাটাও নেই আমার কাছে। সুকেশের থেকে 200 টাকা নিয়ে চালের ব্যবস্থা করলাম। এখন মায়ের দর্শনে যাই কি করে? তোকেও বলার মতো আমার মুখ নেই। তোরও তো আমার মতোই অবস্থা। নিমাই জেঠু বললেন, চিন্তা করিস না সুধা, মায়ের দর্শনে যাব। নিশ্চয়ই মা কিছু না কিছু ব্যবস্থা করবেন। হাতে একদিন আছে, ঘরে যা আর মায়ের নাম জপ কর। কিছু না কিছু একটা ব্যবস্থা হবে। যা, একদম চিন্তা করিস না। সুধা জেঠু বলছেন, ঠিকই বলেছিস, যাই ঘরে, নিশ্চয়ই মা কিছু না কিছু একটা ব্যবস্থা করবেন। পলাশ তার স্ত্রীকে বলছে, কি গো, কাল তারাপীঠ যাওয়ার কথা ছিল, কিন্তু অফিস তো বলছে আর্জেন্ট কাজ আছে, কাল অফিসে আসতেই হবে। এখন কি করি বলো তো? দুটো টিকিট কাটা আছে, টিকিট দুটো নষ্ট হবে যে। পলাশের স্ত্রী বললেন, শোনো না, সুধা জেঠু শুনলাম তারাপীঠে যাবে বলে বলছিল। জানি না উনি টিকিট কেটেছে কি কাটেনি। যদি না কেটে থাকে তাহলে ওনাকে দিয়ে দিও, উনি এই টিকিটেই চলে যেতে পারবেন। জেঠুর আর্থিক অবস্থাটাও বিশেষ ভালো নয়। যেতে যখন নাই পারবো, শুধু শুধু টিকিট দুটো নষ্ট করে লাভ কি? এক্ষুনি যাও, আর পারলে টিকিট দুটো দিয়ে এসো। প্রত্যুত্তরে পলাশ বলে, ঠিক বলেছ, যাই, দুটো টিকিট দিয়ে আসি আর কিছু টাকা দিয়ে আসি।
আমাদের নামে পুজোটা অন্তত মায়ের কাছে পড়ুক। আসলে কি জানো রূপা, মা না ডাকলে তুমি মোটেই মায়ের দর্শনে যেতে পারবে না। মায়ের মহিমা এমনই। জয় মা তারার জয়, জয় মা তারার জয়, জয় মা তারার জয়। পলাশ হাঁক দিতে দিতে এসে বলে, সুধা জেঠু ঘরে আছো? সুধা জেঠু ঘরে আছো? আমি পলাশ এসেছি, একটু কথা আছে। সুধা জেঠু গলা ছাড়তে ছাড়তে বলছেন, কে ডাকে রে বাবা? এই অসুস্থ শরীর নিয়ে নিমাইয়ের বাড়ি থেকে এক্ষুনি ঘুরে এলাম, সবে শরীরটা এলিয়ে দিলাম। আসছি বাবা আসছি, ঘরে আসো। পলাশ ঘরে ঢুকে বলে, থাক থাক জেঠু, আপনাকে উঠতে হবে না। আসলে আমি শুনলাম আপনি কাল তারাপীঠ যাচ্ছেন মায়ের দর্শনের জন্য, তা আপনি কি টিকিট কেটেছেন? সুধা জেঠু কাঁপা কাঁপা গলায় বললেন, আসলে বাবা তোকে দুঃখের কথা কি আর বলি, তুই তো সবই জানিস আমার দুরবস্থার কথা। টিকিট এখনো কাটা হয়নি। আমার বন্ধু নিমাইয়ের বাড়ি গিয়েছিলাম একটা টিকিটের বন্দোবস্ত করে দিতে, তারও অবস্থা বিশেষ ভালো নয়। এখন মাই একমাত্র ভরসা, যদি টাকা জোগাড় হয় তবেই যেতে পারবো, নয়তো আর মায়ের দর্শন হবে না রে। পলাশ বলে, জেঠু তুমি একদম চিন্তা করো না, আমি তোমাদের দুজনের জন্য দুটো টিকিটের ব্যবস্থা করেছি। আসলে আমি ও তোমার বৌমা কাল তারাপীঠ যাবো বলে টিকিট আগে থেকে কেটে রেখেছিলাম, কিন্তু আমাদের আর যাওয়া হবে না। কাল অফিসের একটা আর্জেন্ট কাজ আছে, তাই তোমরা দুই বন্ধু আমার টিকিটে ট্রেনে চেপে যেতে পারো। ট্রেন শিয়ালদা থেকে ছাড়বে। এই নাও কাল যাওয়ার টিকিট, আর পরশু বিকেলে ফেরার টিকিট তোমাদের দিলাম। ও হ্যাঁ, এই 500 টাকা নিও, আমাদের নামে মায়ের কাছে 101 টাকার প্রসাদ দিও। ঠাকুরের দক্ষিণা 11 টাকা দিও, আর বাকি টাকা তুমি খরচ করো, কেমন? সুধা জেঠু সযত্নে দুটো টিকিট ধরে বললেন, মাগো করুণাময়ী মা, এ কেমন তোমার লীলা! মাগো, এ যেন সাক্ষাৎ আপনি পাঠালেন পলাশকে। মা, আমি জানি তুমি কাউকে ব্যর্থ মনে ফেরত পাঠাও না। মাগো, তোমার কৃপা এভাবে বর্ষণ হবে আমি ভাবতেই পারিনি। বাবা পলাশ, তোর পরিবারের সবার নাম একটা কাগজে লিখে দিয়ে যা, আমি সবার নামে মায়ের কাছে পুজো দেব। মা সবার মনোবাসনা পূরণ করবেন। যেখানে আমার মাতৃদর্শন অসম্ভব ছিল, সেখানে মা এভাবে টিকিট জোগাড় করে দেবেন আমি তো ভাবতেই পারিনি রে পলাশ। মা তোমার মঙ্গল করুক, এই কামনা করি। গলায় একটা গামছা ফেলে টিকিট হাতে সুধা জেঠু আবার ছুটলেন প্রিয় বন্ধুর বাড়ি। সুধা জেঠু যেভাবে বাড়ি থেকে বেরিয়ে গেলেন, তাকে দেখে কেউ বলবে না তার হাঁটুর ব্যথা। সুস্থ স্বাভাবিকের ন্যায় বেরিয়ে গেলেন। এটা সম্ভবত মায়ের কৃপায় সম্ভব হয়েছে। দুই বন্ধু বেশ কিছুক্ষণ গল্পগুজব সেরে আবার সুধা জেঠু ফিরলেন নিজের ঘরে। তারা দুজন নির্ধারিত দিনে সঠিক সময়ে শিয়ালদা থেকে ট্রেনে চাপলেন তারাপীঠের মা তারার দর্শনের জন্য। সুধা জেঠু ও তার বন্ধু নিমাই গিয়ে উঠলেন তারানাথ তান্ত্রিকের আশ্রমে। তাদের দুজনের সাথে সামান্যতম অতিথি আপ্যায়নে ত্রুটি রাখল না চেলা ভজাই। এবার মায়ের পুজো দেওয়ার পালা। দুই বন্ধুর খুব পছন্দ হয়েছিল মাকে একটা ভালো দেখে জবার মালা পরাবেন, কিন্তু হাতে অতটাও অর্থ ছিল না দুজনের কাছে। তাই প্রসাদ ও একটা ছোট্ট মালা নিয়ে মায়ের পুজো দেওয়ার জন্য এগিয়ে গেলেন পুরোহিতের সাথে। পথে যেতে যেতে একটা অলৌকিক ঘটনা ঘটল নিমাই জেঠুর সাথে। নিমাই জেঠু রাস্তার উপরে একটা 500 টাকার বান্ডিল কুড়িয়ে পেলেন। টাকাটা পেয়েই নিমাই জেঠু প্রথমে পণ্ডিত মশাইকে বললেন, বাবা, এই টাকাটা আমি রাস্তা থেকে কুড়িয়ে পেলাম, এখন আমার করণীয় কি তুমি একটু বলবে? পণ্ডিত মশাই একটু তাচ্ছিল্যের সাথে বললেন, মা আপনার উপরে কৃপা বর্ষণ করেছেন, তাই আপনি টাকাটা কুড়িয়ে পেয়েছেন। আপনি টাকাটা আমাকে দিন, আমি আমাদের কমিটির কাছে জমা দিচ্ছি। কমিটির তরফ থেকে মাইকে অ্যানাউন্স করা হবে, যার টাকা পড়ে গেছে তিনি যদি নিয়ে যান তো ভালো কথা,
নচেত ওই টাকা মায়ের পায়ে উৎসর্গ করে দেওয়া হবে। নিমাই জেঠু টাকাটা পণ্ডিত মশাইয়ের হাতে দিলেন এবং পণ্ডিত মশাই যথাযথ স্থানে টাকাটিকে পৌঁছে দিলেন। পুজো দেওয়ার সন্ধিক্ষণে আরও একটা অলৌকিক ঘটনা ঘটল। নিমাই বাবু ও তার বন্ধু সুধা বাবুর কাছে দুটো বাচ্চা মেয়ে দৌড়ে এসে বলে, দাদু, আমাদের কাছে শেষ দুটো জবার মালা আছে, তুমি যদি 5 টাকা দাও তাহলে আমরা তোমাকে দিয়ে চলে যাব। অনেকক্ষণ থেকে বাড়ি থেকে বেরিয়েছি, খুব খিদে পেয়েছে, আর আমরা থাকতে পারছি না, কিনে নাও না দাদু। সঙ্গে সঙ্গে সুধা জেঠু 5 টাকার বিনিময়ে দুটো বড় জবার মালা কিনলেন। মালা কেনার সময় সুধা জেঠু অবলোকন করলেন বাচ্চা মেয়েটির চোখ থেকে যেন উজ্জ্বল দ্যুতি ছড়িয়ে পড়ছে, মনে হয় যেন সাক্ষাৎ মায়ের দুটি চোখ। বিষয়টা সুধা জেঠু এবং তার বন্ধু নিমাই জেঠু বুঝতে পেরে সঙ্গে সঙ্গে বলে উঠলেন, জয় মা তারার জয়, জয় মা তারার জয়, জয় মা তারার জয়। বাচ্চা মেয়ে দুটি 5 টাকা হাতে নিয়ে হাসতে হাসতে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। সেদিন পুজো দেওয়ার পর রাতে তারানাথের সাথে তন্ত্র সাধনা স্থলে হাজির হলেন সুধা জেঠু ও তাঁর প্রিয় বন্ধু নিমাই জেঠু। তাঁরা সেদিন মায়ের কাছে নিজের নিজের মনের দুঃখ ও যন্ত্রণার কথা শোনালেন। তারানাথ মায়ের কাছে চাইলেন সমাজের দুঃখ দুর্দশা দূর করবার উপায়। সেদিন তারানাথ সিদ্ধ পুরুষ হলেন ও মহান তন্ত্র সাধনা করলেন। পরের দিন যথা সময়ে দুই বন্ধু আবার বাড়ির পথে রওনা দিলেন। ট্রেনে আবার এক অলৌকিক ঘটনা ঘটল। ওনারা দুই বন্ধু যে কামরায় ছিলেন সেই কামরায় একজন ডাক্তারবাবু ছিলেন। তিনি কি করে বুঝলেন যে এনারা দুজন অসুস্থ, এনাদের চিকিৎসার প্রয়োজন? ডাক্তারবাবু ট্রেনে বসে দুজনকে প্রেসক্রিপশন লিখে দিলেন এবং বললেন, আপনারা এই ওষুধ খান, আশা করি শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন। ফিরে সুধা জেঠুর ছেলে সুখবর শোনায় সে একটা লটারির টিকিট কেটেছিল এবং সেই টিকিট থেকে প্রায় 40 লক্ষ টাকা জিতেছে। আর দুদিনের মধ্যেই নিমাই জেঠুর মেয়ে একটা ভালো মাইনার চাকরি পায়। দুজনের পরিবার এখন সচ্ছল। ডাক্তারবাবু যে মেডিসিনগুলো লিখে দিয়েছিলেন সেই মেডিসিনগুলো খেয়ে সুধা জেঠু ও তাঁর বন্ধু নিমাই বাবু সুস্থ রয়েছেন। মায়ের কৃপা বর্ষণ কখন যে কার উপর হয় তা বলা সম্ভব নয়। তাই সুখে দুঃখে মায়ের স্মরণে থাকাটা আমাদের সকলের উচিত। বন্ধুরা, আজ এমন শুভ দিনে অর্থাৎ কৌশিকী অমাবস্যায় আপনাদের সামনে কিছু অলৌকিক ঘটনার কথা উল্লেখ করলাম। জানি না আপনাদের কেমন লেগেছে গল্পটি। ভালো লেগে থাকলে অবশ্যই আপনার মূল্যবান মতামত দিতে ভুলবেন না। আবার কথা হবে গল্পের ছলে অন্য কোনো গল্পে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। নমস্কার।